এই ঘটনাটা একদিন পিছনের, মানে মাঝখানে যে শুক্রবার ছিল, ওই শুক্রবার শনিবারের এরকম একটা কাহিনী আর কি। কাহিনীটা হলো এই যে বাংলাদেশেও কলকাতার মতন মতুয়া 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 সম্প্রদায় আছে। মতুয়া সম্প্রদায় হলো এই হিন্দুদের মধ্যে একেবারে নিম্ন জাতের দিক থেকে নিচা জাত, সবচেয়ে এমন একটা গোষ্ঠী। বেসিক্যালি তাদের সবচেয়ে বড় কনসেন্ট্রেশনটা ছিল ফরিদপুর শহরে, বৃহত্তর ফরিদপুরে। তার আবার একটা বড় অংশ চলে গেছে ইন্ডিয়ায়, গিয়ে তারাই আবার এখন কলকাতায় গিয়ে রীতিমতন এমন শক্তিশালী যে প্রধানত তারা জয়েন করেছিল মমতার দলে, কিন্তু সম্প্রতিকালে আবার তারা বিজেপিতে গেছে একশো অংশ। অর্থাৎ এই গোষ্ঠীটা আবার খুব অর্গানাইজ, কিন্তু অর্গানাইজ হয়ে তাদের যে প্রধান সে এখন নারী একটা, সে হলো মা, আর তার ছেলেটা হলো চলে গেছে বিজেপিতে। ফলে মা ছেলে দুই ভাগে ভাগ হয়ে গেছে কলকাতার রাজনীতিতে। এই তাদের ভোটটা এইভাবে দুই ভাগে ভাগ হয়েছে। আচ্ছা, কলকাতায় যাক, তার সাথে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু ঢাকার যেটা মতুয়ারা এখনো কিছু আছে ফরিদপুরে, আর একটা অংশ আছে সম্ভবত সাতক্ষীরার কোনো একটা উপজেলায়, কিন্তু আমি এক্স্যাক্টলি এখন ভুলে গেছি। এই দুটো জায়গায় তারা ছড়িয়েছে। তো মতুয়াদের কথা কেন আসলো? মতুয়াদের কথা আসলো এই জন্য যে মতুয়াকে কেন্দ্র করে এইবার বিএনপি হিন্দু ভোট নিবে বলে একটা মতুয়া সম্মেলন রাখছে, তাদেরকে ঢাকায় নিয়ে আসছে। চিন্তা করে দেখেন, বাস পাঠাতে হয়েছে, খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করতে হয়েছে, যে 2 ঘন্টা ঢাকায় কতক্ষণ থাকবে আমরা জানি না, থাকে যদি তাহলে এটা অন্তত শোয়ার ব্যবস্থা করতে হয়েছে। এই খরচা করে তাদেরকে এটা ঢাকায় সম্মেলন করতে হয়েছে, কোথায় বোধহয় কৃষি ইনস্টিটিউটের বোধহয় সম্মেলন কেন্দ্রে। হ্যাঁ, সেখানে করেছে। এটা ব্যাকগ্রাউন্ড বললাম এতক্ষণ, আমি এবার রিয়েল ঘটনায় আসি। স্লোগান হলো, বা এই নিউজটা হেডলাইন হলো, হিন্দু মুসলমান ভাই ভাই ধানের শীষে ভোট চাই, বিজয় হোক। সবাই শুনে মনে করে এগুলো তো আমরা জানি, হিন্দু মুসলমান ভাই ভাই, এটা তো কমিউনিস্টের স্লোগান 47-এর দেশভাগের সময় থেকে, প্রগতিশীল স্লোগান এটা। মির্জা ফখরুল একটা নিশ্চয়ই প্রগতিশীল স্লোগান দিয়েছে। এই তো বিএনপিকে একদম প্রগতিশীল দল বানা রয়েছে। খুশি হতে পারে কমিউনিস্টরা, প্রগতিশীলরা, কিন্তু আমি সরি, আমি খুশি হতে পারছি না। এটা হচ্ছে আমি এখন আওয়ামী লীগের জায়গায় বসবো, আমি নয়া আওয়ামী লীগ, আমি নয়া হাসিনা রোল প্লে করবো। এটা হচ্ছে তারেক জিয়া, বিএনপি এবং মির্জা ফখরুল এক্সিকিউশনের তৎপরতা। এইভাবে আমি দেখি জিনিসটাকে। ওকে, সে বলতে চাচ্ছে কি কি কথার প্রেক্ষিতে এই যে হিন্দু মুসলমান ভাই ভাই, সবচেয়ে যেটা বাজে এবং মিথ্যে কথা, মিথ্যা একটা 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 লেবেল দিয়েছে বিএনপির গায়ে। সেটা হচ্ছে বিএনপি নাকি সারা জীবন অসাম্প্রদায়িক দল, একটা গণতান্ত্রিক এবং হিন্দুদের প্রতি সহানুভূতিশীল দল একটা। মানে অর্থে হিন্দুরা যেভাবে বলে, মানে হিন্দু বাদ যেভাবে বলেন ঠিক হিন্দুরা না। মির্জা ফখরুল দাবি করেছে খোদ জিয়াউর রহমানই নাকি অসাম্প্রদায়িক, প্রগতিশীল আর গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল। অন্ত দেখি জিয়াউর রহমানের পুরো জীবনটা, মানে রাজনৈতিক জীবনটা, আমি তখন ইন্টারমিডিয়েট পাস করে গেছি। জীবন বেঁচে থাকে, মানে যদি 76 সাল ধরেন, 76 সালে আমি অলরেডি কলেজ প্রবেশ করেছি, পাশ করবো 79-এ। আমি এটাতে বুঝতে চাচ্ছি যে আমার সজ্ঞানে আমি জিয়াউর রহমানের শাসন দেখেছি, তা থেকে তার মৃত্যু পর্যন্ত স্বপ্নই দেখেছি। আমি জীবনে কোনোদিন শুনি জিয়াউর রহমান অসাম্প্রদায়িক এই শব্দটা উচ্চারণ করছে, এবং এটা যে পড়তেই পারে না তার আরেকটা কারণ দিয়ে দিই, প্রমাণ দিই। আমাদের শেখ মুজিবের সরকারে এই যে 4 নীতি ছিল না, ওর মধ্যে একটা অসাম্প্রদায়িকতা ছিল। ওই অসাম্প্রদায়িকতাটা 5ম সংশোধনীতে বদল করে করা হয়েছিল অসাম্প্রদায়িকতা বাদ, আল্লাহর উপর অগাধ বিশ্বাস। এখন এই আল্লাহর বুকে অগাধ বিশ্বাস নিয়ে আসা 4 নীতি, নয়া 4 নীতি যে করেছিল জিয়াউর রহমান, উনি দাবি করতেছেন যে সে অসাম্প্রদায়িক লোক ছিল, অসাম্প্রদায়িক বাংলাদেশ বানাতে চাচ্ছিল নাকি জিয়াউর রহমান। শুধু তাই না, এটা নাকি খালেদা জিয়ারও কাজ ছিল। এখন আপনারা বিচার করে দেখেন খালেদা জিয়া কোনোদিন এই অসাম্প্রদায়িক শব্দটা উচ্চারণ করছে কিনা। ওকে, এখন আর সোজা
আরো সোজা করে আসি। আচ্ছা, অসাম্প্রদায়িক উচ্চারণ করলে সমস্যা কি? সমস্যা হলো এই অসাম্প্রদায়িক শব্দটাই হলো হিন্দুত্ববাদী শব্দ। কবে থেকে? এই যেদিন থেকে 1885 সালে কংগ্রেস দলের জন্ম হয়েছে, যেদিন থেকে হিন্দুত্ববাদী রাজনীতি দিয়া ইন্ডিয়াকে আগামী মানে 47-এর পরে ইন্ডিয়াকে হিন্দুত্ববাদ দিয়ে সাজাবার প্ল্যান করেছিল কংগ্রেস, তখনকার স্লোগান হলো অসাম্প্রদায়িকতা। ওইটাই অসাম্প্রদায়িকতা। অসাম্প্রদায়িকতা মানে হলো আমরা হিন্দুরা ডমিনেট করি সমাজে, ঠিক আছে? এইবার আমরা যেই সব ক্রাইটেরিয়া বলে দিব, এগুলো যদি মাইনে চলো তোমরা মুসলমানেরা, তাইলে তোমাদেরকে আমি আমার স্কুলে ভর্তিতে দেব, আমার বেঞ্চের পাশে বসতে দেব। পাশ করে চাকরি বাকরি, কেরানি চাকরি করবা না? তুমি আমার পাশে বসে কেরানি চাকরি করতে পারবা কি না নির্ভর করতেছে তুমি অসাম্প্রদায়িক কিনা। বুঝা গেছে? মানে হলো আমি হিন্দু, আমি তিলক কপালে তিলক আঁকবো, চন্দনের তিলক ঠিকই থাকবে, আমার ধুতি পরে হাঁটবো আমি। এই যে আমি একটা হিন্দু কালচার আমি এক্সপ্রেস করবো, এটা কোনো সমস্যা না। কিন্তু তুমি মুসলমান যদি এখন মাথায় টুপি দিয়ে রাস্তায় ঘুরো, বুঝতে পারছো, পাতলুন পরো, এটা দেখলে বোঝা যায় এটা মুসলমানই আছে। মাথায় যদি একটা ফেজ টুপি পরো, আকাশ টুপি, যেটা খেলাফত সিম্বল, আসলে মুসলিম লীগের অনেকে টুপিটা পরতো। এই ধরনের কোনো যদি মাথায় টুপি দেও যেটা দিয়ে বোঝা যায় তো এটা ইসলামী লেবাস হয়, এটা এই লেবাস দিয়ে তুমি স্কুলে যাইতে পারবে না, মানে সমাজে ঘুরতে পারবে না। কেন? তো আমাদের ডেফিনিশন দেওয়া যেগুলো অ্যাপ্রুভ করে তোমার অনেকটা ফুল বেলপাতা দিয়ে তোমার শুদ্ধ করে নিয়ে এসে, তুমি তো মুসলমান, তুমি গিনার লোক করে নিয়ে তো নিয়ে এসে তোমাকে আমার পাশে বসার সুযোগ দিয়েছে, তাও লাস্ট বেঞ্চে, ফার্স্ট বেঞ্চে না। এইটা যদি পেতে চাও তাহলে তোমাকে অসাম্প্রদায়িক হইতে হবে। এই হলো অসাম্প্রদায়িকতার ব্যাখ্যা। অরিজিনালি ব্যাখ্যাটা হলো এখানে। পরবর্তীকালে এখন অসাম্প্রদায়িকতা মানে হলো হিন্দুদের প্রতি হিন্দুত্ববাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, বললেই বলবে আপনি সাম্প্রদায়িকতা করছে। এবার বুঝতে পারছেন অসাম্প্রদায়িকতা মানে কি? কেন বিএনপি বা জিয়াউর রহমান বা খালেদা জিয়া কখনই অসাম্প্রদায়িক বাংলাদেশ বানাইতে এটা বলতেই পারে না। কিন্তু মির্জা ফখরুল ওই মিটিং এ দাবি করেছে বিএনপিটাকে অসাম্প্রদায়িক দল, এবং তারেক যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বানাবে। আচ্ছা যাক, এগুলা মনে করলে এটা এমন কি না জিনিস এখন আন্দোলন। এইবার ওখানে গিয়া যে হিন্দুদের, আচ্ছা ওখানে কিন্তু গোবিন্দ পরামানিক খুঁজতেছিল। ইন্টারেস্টিং। গোবিন্দ পরামানিক মানে তিনি ঘোষিতভাবে RSS এর বাংলাদেশ শাখার প্রতিনিধি। RSS এর উনি বোধহয় প্রেসিডেন্ট দাবি করেন নিজেকে, বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট। তাহলে বুঝতে পারতেছেন? এবার তার উপস্থিতিতে যেসব দাবিগুলা তারা তুলেছিল এগুলো হচ্ছে ইন্টারেস্ট। কি অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন চালু করতে হবে, মানে অর্পিত সম্পত্তি বুঝছেন কিছু? আচ্ছা এটা নিয়ে আগে বলে নে, বাকিগুলো আমি একসাথে পরে বলবো। অর্পিত সম্পত্তি মানে হলো 65-এ যে যুদ্ধটা হয়েছিল ইন্ডিয়া পাকিস্তান সেকালের, এই যুদ্ধের আগে পরে অনেকে দেশ ত্যাগ করেছে। এই দেশ ত্যাগ করার লোকেদের সম্পত্তিগুলা নিয়ে তো এবার সমাজে কারাগারে লাগবে। যা পাশের জমি সে বলবে এই তো হিন্দুরা চলে গেছে, জমিতে একটু এনক্রোচমেন্ট করে কচায় একটু নিজের জমির ভিতরে ঢুকাই নাও, খুব চ্যানেল। তো এইসব নিয়ে একটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। গুলশান বর্ণিতে বহু বড় বড় বিলাস ছিল যেগুলা পাকিস্তানের লোকেরা পাকিস্তানে চলে গেছে, ওদের ফেলে যাওয়া জমিগুলা, ওদের বাড়িগুলা, ফ্ল্যাটগুলা, এগুলাই তো পূর্ত মন্ত্রণালয়ের সম্পত্তি। এইটারই একটা বড় অংশ আমাদের আব্বাস সাহেব মারছে। এইটারই তো একটা বড় অংশ, বড় বাড়ি দখল করে ছিল আসলে মওদুদ আহমেদ। হাসিনা এটা ক্যারেলিস। হাসিনা মওদুদ বহুতবার চেষ্টা করছে এই বাড়িটা ফেরত পাওয়ার জন্য। সো এগুলো হলো শত্রুর সম্পত্তি, এগুলোকে ডিক্লেয়ার করা হয়েছে। আচ্ছা এটা আমরা একটাই করছি, মানে পাকিস্তানিরাই করছে, আমরা তো করি না। 65-র যুদ্ধ মানে আমরা না, পাকিস্তান গভর্নমেন্ট করছে। দেখি পাকিস্তান গভর্নমেন্ট কি আগে করছে? এইটা এখন হয়ে গেছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, 3 দেশেই শত্রু সম্পত্তি আইন আছে। পরিষ্কার কথা, খুব পরিষ্কার করে বুঝে নেন, এই 3টে দেশই দেশে শত্রু সম্পত্তি আইন আছে। তাদের চোখে ওই যুদ্ধে যে যার বিরুদ্ধে শত্রু বলে ডিক্লেয়ার করা হয়েছিল, যুদ্ধ লাগছিল, ফলে বুঝতে পারছেন তো ডিক্লেয়ার যুদ্ধ। এবং ওই সম্পত্তিগুলা, জমি জমা বিষয়ের সম্পত্তিগুলো মূলত
সেগুলো সরকারি কন্ট্রোলে নেওয়ার জন্য এই শত্রু সম্পত্তি আইন ঘোষণা করা হয়েছে। এইটাই তারা এখন বান করতেছে, এটা হিন্দুদের অত্যাচার হয়েছে। আচ্ছা, এই পুরানো কাহিনী পাকিস্তানের আইনটা তো আছেই, ইন্ডিয়ার খুবই শক্ত সবলভাবে আছে। তাহলে এই যে হিন্দুরা বাংলাদেশের শত্রু সম্পত্তি আইন উঠাতে চাচ্ছে, অর্পিত সম্পত্তি, তো যাক না, মোদিকে দিয়ে এটা তুলে দেখতে পারবে? যেই যুক্তিতে বাংলাদেশে অর্পিত সম্পত্তি আইন বাদ দিতে হবে, একই যুক্তিতে মোদি কেন বাদ দিচ্ছে না? পারবে? এই যে যারা এখানে এই পারামানিক যারা এটা দাবি করতেছে, তারা কি এটা পারবে? এই প্রশ্নের উত্তর তাদের জানা রাখা উচিত। ওকে, এই জন্য অর্পিত সম্পত্তির এই সংখ্যালঘু শেখ মুজিব এটা তুলে নেয়, স্বাধীনের পরেও তুলে নেয় এটা। বাকিটা অনুমান করতে পারছেন আপনারা, আপনি বাকি জায়গায় যাই। এবারে দেখেন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে, সংখ্যালঘু মন্ত্রণালয় বানাইতে হবে একটা। এরপরে আরো সাংঘাতিক, দেবত্বের সম্পত্তির সংরক্ষণের জন্য একটা আলাদা আইন করতে হবে। আচ্ছা, করতে দেখি এইসব দেবত্র আইন যেটা, আর এইটাই আমাদের মুসলমানদের যে আইনটা, যেটা মোদি উধাও করে দিল, একইভাবে মোদি উঠে দিল। তাহলে মোদির বেলায় মোদি উঠে দিতে আছে, আর বাংলাদেশে এই আইনে আরো সংরক্ষণ করতে হবে কেন? আর এতে সংরক্ষিত এমনি আইনের সংরক্ষিত ব্রিটিশ আমলের আইন দিয়ে, মানে আপনি যে ধর্মের লোক হন, আপনি আপনার ধর্মের বা ধর্মীয় সামাজিক জায়গায় ব্যবহার হবে এভাবে আপনার জমি দান, আপনার সম্পত্তির দান করে দিতে পারেন ওখানে। আর এই সম্পত্তি কারো কাছে, ব্যক্তির কাছে হস্তান্তর করা যাবে না। এই 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 আইনটার সার্থকতা হলো এটা। এটা হিন্দুর বেলাও তাই, দেবতার মানে তাই, দেবতার নামে জমি দিলা, আল্লাহর নামে জমি দিলা, মানে এটি সামাজিকভাবে আমার কমিউনিটির লোকেরা এটা গ্রহণ করবে। এটা হলো এই দেবত্বর সম্পত্তি। হিন্দুদের বেলা যা, মুসলমানদের বেলা ওটা এখন দেবত্বের সম্পত্তি আছে। আমি নামটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না এখন। সার কথাটা হলো এটা। তাহলে মোদির বেলায় মোদি মুসলমানদের সম্পত্তি কেড়ে নিতেছে, দেবত্বের সম্পত্তি মানে মুসলমানদের ইকুইভ্যালেন্ট সম্পত্তিগুলা, যেটা ধর্মীয় সামাজিক কাজের জন্য সম্পত্তি দান করে দেওয়া হয়েছে, সেইগুলা এখন মোদি যে নিয়ম করছে, এটা ওই সম্পত্তির ডিস্ট্রিবিউশনের যে ল, ওর ভিতরে ওই হিন্দুরাও গিয়ে থাকতে পারবে, অঙ্কের ভিতরে ঢুকতে পারবে, এই বলে নতুন আইন বানাচ্ছে। এবং ওইটা কোন কাজে, ফলে বুঝতে পারছেন ওই সম্পত্তি কোন কাজে ব্যয় হবে এইটা নির্ধারণ করার ক্ষেত্রে এখন মোদির গভর্নমেন্ট একটা নিজে একটা পাওয়ার পেয়ে গেছে। তাহলে এই লোকগুলো আবার বাংলাদেশের বেলায় বলতেছে দেবত্বের আইন। আচ্ছা, দেবত্বের আইন যেটা এখন আছে, প্রবলেমটা কি? এটা নিয়ে কোনো প্রবলেম নেই, কাজে এটা বদলানোর দরকার কেন? হ্যাঁ, যেটা আছে প্র্যাকটিক্যালি যে কোনো একটা, এটা ইউজুয়ালি হয় কালী মন্দিরে একটা আছে, মনে করেন কালী মন্দিরটা দেবত্বের সম্পত্তি। এখন কালী মন্দিরকে কেন্দ্র করে আশেপাশে যতটা জমি আছে, এই জমিগুলো কি হবে এখন? এই জমিগুলো এনক্রোচমেন্ট হবে, পাশে যারা আছে তারা 1 ইঞ্চি 1 হাত করে আগায় দিয়ে এনক্রোচ করতে থাকবে, আর গোপনে হাতে থাকবে হিন্দুদের একটা অংশ ওকে হেল্প করছে এটা নিতে। এগুলা হয়ে আছে। তো সেটা দেবত্বের সম্পত্তির নয়া আইন বানাইলেও কোনো কিছু হবে না। মূল সমস্যা হলো সোশ্যালি এই জিনিসগুলোকে রেসিস্ট করার মতন সোশ্যাল মাইন্ডটা ওরকম তৈরি করতে হবে। এটা নতুন করে আইন নিয়ে কিছু, এটা তো আইনি প্রবলেম না। দেবোত্তর আইনে এমন কোনো লুফল নাই, এমন কোনো ফাঁক নাই যেটার কারণে দেবোত্তর সম্পত্তিটা অন্যেরা এনক্রোচ করে নিচ্ছে, দখল করে নিচ্ছে। এটা তো না, আসলে প্রবলেমটা হলো সোশ্যালি এই জিনিসটাকে এক্সিকিউট করা, এবং সেটা সব ধর্মের বেলাতেই, শুধু হিন্দুদের বেলায় হচ্ছে ব্যাপারটা না। এনিওয়ে, তারপরে দেখে সংখ্যালঘু মন্ত্রণালয়, এটা হচ্ছে আমার আসল জায়গাটা। এই পুরো জিনিসটার সলিউশন কি অ্যাকচুয়ালি? এই যে হিন্দুদের এগুলো রক্ষা করতে হবে, এখান থেকে আরেকটু আগান, তাহলে কি কোথায় যাবেন আপনি? এই জন্য আমি একটা মন্তব্য করছি, এই যে যেগুলা দাবি জানাচ্ছে ওইখানে বিএনপির কাছে, এই দাবিতে তার মানে বাকি আছে খালি যে বাংলাদেশের ইন্ডিয়ার একটা অংশ, অথবা বাংলাদেশের ভিতরে একটা অংশ করে দেন, এটা হলো হিন্দুদের এই অংশটা। ঠিক যেরকম ভাবে তাদের 60 সালের দাবিটার কথা ভুলে যান না, তারা দাবি করতেছে ধর্মভিত্তিতে ভোট হতে হবে। এটা আর একটা পিয়ার আর কি, বাট এটা হিন্দু পিয়ার ভোটের, এটা হিন্দু ভোট আর কি। তো হিন্দুরা যদি ভোট হয়, তাহলে এবার বলবে হিন্দুরা এত% ভোট, তাহলে এত% জমি দিয়ে দাও, আর এত% জমি নিয়ে আমরা ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়েছি। তাহলে ওটা বাকি আছে খালি যে
আইদার বাংলাদেশকে একটা হিন্দু রাষ্ট্রের, ইন্ডিয়ার হিন্দু বাংলাদেশকে একটা ওই জায়গাগুলোকে একটা হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দিই, আর নাহলে বলো ওই জায়গাটা ইন্ডিয়ার একটা রাজ্য, ফাইনালি এটি হবে। আচ্ছা, কেন এত স্যাটার করে বললাম আমি? আসলে তার মানে কি এটা কোনো সলিউশন করবো না? না, খুব সিম্পল সলিউশন আছে। এই সলিউশনটা কেউ করবে না। এই সলিউশনটাই তো অরিজিনাল প্রবলেম 1885 সালে কংগ্রেসের জন্ম সময় থেকে। কেন হিন্দুত্ববাদ বলছি এটাকে? এটা হওয়া ছিল সবচেয়ে সিম্পল ভাবে, যেহেতু আপনারা হিন্দুত্ববাদীরা ইচ্ছা করে জানতে চেয়েও জানতে চেষ্টা করে নাই। হিন্দুত্বের ভিত্তিতে রাষ্ট্র বানানোটাই তো অরিজিনাল প্রবলেম। আপনি হিন্দুত্বের ভিত্তিতে রাষ্ট্র বানাতে গেলে মুসলমান না বলে আমি মুসলমানের তোর ভিত্তিতে রাষ্ট্র বানাবো, মানে আমি যা ইচ্ছে তাই করবো। আমি আমার বাংলাদেশে হিন্দুদেরকে যে যদি হিন্দু হয় তার উপরে অত্যাচারমূলক আইন বানাবো, ঠিক যেরকম মোদি এখন করতেছে। তাহলে এটা সহজ সলিউশন কি? একেবারে সহজ সলিউশন রিপাবলিক ধারণাটা বুঝতে চেষ্টা করার আগে, হোয়াট ইজ রিপাবলিক? রিপাবলিক মানে হলো আপনার দেশের নাগরিক যেই হোক, যেই ধর্মেরই হোক, শুধু ধর্ম না, পাহাড়ি হোক কি গাঢ় হোক কি সাঁওতাল হোক, কিচ্ছু সে যায় না, সবার বলা আইন সমান। এটাকেই বলে রাজনৈতিক সাম্য। অনেকে 3 নীতি শুনে খুব লাভ হয়। ওখানে একটা আছে সাম্য, মানবিক মর্যাদা আর ইনসাফ। ওই সাম্যটা কি সাম্য? ঠিকই কমিউনিস্টের সাম্য না। এই সাম্যর মানে হলো রাজনৈতিক সাম্য, রাজনৈতিক অধিকারের সাম্য। যদিও বাংলাদেশে আজ পর্যন্ত কোনো আদালতে, 47 সাল থেকে এখন পর্যন্ত কোনো আদালতে এমন কোনো জাজ রায় দেয় নাই যে রায়ে বলা হয়েছে আপনি হিন্দু এই জন্য আপনার এই অধিকারটা নিয়ে নেওয়া হলো, বা এই নিয়ে নেওয়াটা জায়েজ, এই টাইপের কোনো আইন হয়নি, কোনো রায় কখনো হয় না। আইন তো হয়নি, রায়ও হয় নাই। এরপরেও আপনি যদি সাম্যের জায়গায় চলে যান, অধিকারের সাম্যে রাষ্ট্র বানান, তাহলে সাল এই যে আপনাকে কেন সংখ্যালঘু বলে আলাদা স্ট্যাটাস দিতে হবে কেন? এটার মানেই তো আপনি এটা একটা ঘাঁটি বানাবেন, মোদির একটা ঘাঁটি বানাবেন বাংলাদেশে, আর এটাকে আপনি উস্কাবেন। মোদির তো প্রায় ঠিক যেরকম ইসকন দিয়ে করতেছে, এইটাই ইসকন দিয়ে যেটা করতেছে ওটাই হিন্দুত্ববাদের ঘাঁটি হবে, ওটাই হলো হিন্দু রাষ্ট্র, ওটাই হলো হিন্দুত্ববাদদের বা হিন্দুদের সংখ্যালঘুদের একটা বিশেষ সুবিধা। ইসকন যেটা করতেছে ওটাই সংখ্যালঘুদের জন্য বিশেষ আইন, স্বায়ত্ত শাসন। আমি বলছি এই প্রত্যেকটা কাজই হবে ইন্ডিয়ার অধীনস্থ করে ফেলা বাংলাদেশকে, কচায় বাংলাদেশ একটা টুকরাকে আলাদা করে নিয়ে নেওয়া। আর এর একদম সহজ সমাধান হচ্ছে অধিকারের ভিত্তিক এটা রাষ্ট্র বানান, রিপাবলিক বানান। জাতি নয়, ধর্ম নয়, কে কোন রক্তের নয়, আপনি পাহাড়ি না বাঙালি, এগুলো কোনোটা না। যে বাংলাদেশের নাগরিক তার বেলা আইন সমান। সো কেউ হিন্দু হোক, তাকে রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের, তার মানবাধিকার দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। আর যদি না দেয় তাহলে সে অবশ্যই আদালতে যাবে, স্ট্রেট কাট আদালতে যাবে যে কোনো হিন্দু, জাস্ট লাইক ইকুয়াল টু এ মুসলমান। আমাকে কেন আলাদা সংখ্যালঘুদের বিশেষ সুবিধা দিতে হবে? এটা কেন? থ্যাংক ইউ।